জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে বলেছেন মির্জা আব্বাস। সনদ না হলে ঐকমত্য কমিশন দায়ী থাকবে, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। সামনে আরেকটি লড়াই আসছে, নাহিদ ইসলামের মন্তব্য। দেশ নিয়ে ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে, হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানে থানা হিসেবে সবচেয়ে বেশি শহীদ সাভারে। 1 বছর পার হলেও শুরু বিচার প্রক্রিয়ার প্রাথমিক প্রক্রিয়াও। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠায় চুক্তি। বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অংশীজনের সাথে মতবিনিময়ের সুযোগ হলো, বললেন তুর্ক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, এমন কোনো কথা বলবেন না যাতে মানুষের রক্তে আগুন ধরে যায়। শুক্রবার রাজধানীতে এক কর্মসূচিতে বিএনপির অন্যান্য নেতারা বলেন, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার পরও বিএনপি ধৈর্য ধরছে, তবে এটি দলটির দুর্বলতা নয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যান মৌন মিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা। পুরো মিছিলে নেতাকর্মীরা কোনো স্লোগান না দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করেন। বিএনপি নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মিত্রদের মধ্যে কোনো বিভেদ চায় না তাদের দল। এজন্য তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। যারা ফ্যাসিলিটি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই, তারা এখন নিজেদেরকে জাহির করার জন্য যারা আমরা আন্দোলন করেছি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে যাচ্ছে। আমি আশা করি আমরা বিভেদে যাব না। অনেক নেতাকর্মী আছে, তাদেরকে দেখবেন তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা হালুয়া রুটির অংশ ছিল, কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছে। কাজটা তো করতে হবে বিএনপির রাস্তায় থেকে পাহারা দিয়ে, এই ফ্যাসিবাদদের গলা পাহারা দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের জীবন আমাদেরকে। অতএব কেন তারা এই ধরনের অপরিপক্ক আচরণ করছে? বিএনপি বড় দল হিসেবে দায়িত্বশীল আচরণকে কেউ যেন দুর্বলতা মনে না করেন, সেই আহ্বান জানান দলটির নেতারা। আমার দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহনশীল আচরণ করছি। যদি এই ষড়যন্ত্রকারীরা জনাব তারেক রহমানকে নিয়ে পরবর্তীতে আর কোনো ষড়যন্ত্র করে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। মনোমিছিল শুরুর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাচ্ছে কোনো দল, কিন্তু বিএনপি কারো উস্কানি পাত্তা দিবে না। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো, ভাইরা দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের কোনো অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাকে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মৌন মিছিলটি শান্তিনগর মালিবাগ হয়ে খিলগাঁও এলাকায় শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জুলাই মাসে জুলাই সনদ প্রণীত না হলে দায় অন্তর্বর্তী সরকার ঐকমত্য কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2024-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানান ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশ্য খারাপ। বলেন, এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারাই এখন রাজনীতিতে বিভক্তি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
আজকে জুলাই মাসের 18 তারিখ, যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে ৪৫ জনকে। এছাড়া সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। ১৬ জুলাই এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে জেলাটিতে ব্যাপক সংঘর্ষ হয়। সেনা নিরাপত্তায় শহর থেকে সরিয়ে নেওয়া হয় নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ দলটির নেতাকর্মীদের। ওই দিন রাত ৮টা থেকে কার্যকর করা হয় কারফিউ। পরে ধাপে ধাপে তা আজ সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জুমার নামাজের জন্য শিথিল করা হয় এই কারফিউ। এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখা সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সামনে আরেকটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি গোপালগঞ্জের ঘটনার বিচার না হয় তাহলে দেশের আর ১০ জেলায় হামলা হলেও তাদের দমন করা যাবে না। বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ার করে দেন দলটির নেতা হাসনাত আবদুল্লাহ। শুক্রবার মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পদযাত্রায় তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। এদিকে মুন্সিগঞ্জের পদযাত্রা শেষে বিকেলে নারায়ণগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত বছর ধরে গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। একই মঞ্চে দলের কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কিয়ামত পর্যন্ত এদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার সুযোগ নেই। শুধু তোমাদের জীবদ্দশাই নয়, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবা দাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে, বাংলাদেশের মানুষ তাদেরকেও ছাড় দেবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির আর কোনো সুযোগ নাই। সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। এই বাংলাদেশে 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা স্থান দেব না। আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান এনসিপির নেতাকর্মীরা।
শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে থানা হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে সাভারে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক, নারী সহ শহীদ হন প্রায় অর্ধশত মানুষ। 1 বছর পার হতে চললেও এই সকল হত্যাকাণ্ডের বিচারের প্রাথমিক প্রক্রিয়ায় শুরু হয়নি। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি শহীদ পরিবারগুলোর। সাভার প্রতিনিধি নজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমার তো একটা মাত্রই ছেলে ছিল, সে আমার জীবন থেকে চলে গেছে। আমার এখন বেঁচে থাকা আর মরে যাওয়া একই সমান। কোন দিক দিয়ে দিন হয়, কোন দিক দিয়ে রাত হয় আমি বুঝি না। ছাত্র জনতার আন্দোলন শেষে বিজয় মিছিলে গিয়ে শহীদ হয় সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র সাফওয়ান আক্তার সদ্য। তার স্বপ্ন ছিল লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে। পুলিশের গুলিতে সদ্যের স্বপ্ন প্রদীপ এখানেই নিভে যায়। বাবা আখতারুজ্জামান লিটন জানান, তিনি 5 আগস্ট ছেলেকে নিয়ে বিজয় মিছিলে গিয়েছিলেন। ছেলে তার বন্ধুদের সাথে রয়ে যায়। তিনি বাসায় ফেরার 1 ঘন্টা পর সদ্য সাভার থানা রোডে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছা করে না, কোথাও যাইতে ইচ্ছা করে না, বাইরে বের হইতে ইচ্ছা করে না। আমার এখন মনে হয় কখন জানি আমার ছেলেটা আসবে, এসে আমাকে জড়িয়ে ধরবে, বলবে মা কেমন আছো তুমি। বিকাল 5টা থেকে 5:15টার দিকে মুফতির মুড়ির দিকে ও গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এবং কি ওর সাথে আরও কতজন, আমরা এটাও শুনছি যে কমপক্ষে 30 থেকে 35 জন ছাত্র জনতা সেখানে একসাথে স্পট ডেট হয়ে গেছে। আমার ভাইটা চোখের সামনে আমার বড় হয়েছে, প্রতিদিন আমি তাকে বেড়ে উঠতে দেখছি। এখন সে আমার চোখের সামনে নাই। এর মতো হচ্ছে মর্মান্তিক ব্যাপার মনে হয় পৃথিবীতে আর কিছুই নাই। একইভাবে সাভার পৌর এলাকার ডগরমোড়ার বাসিন্দা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র আব্দুল কাইয়ুম নিজের পড়ালেখার খরচ চালাতে এবং অসুস্থ বাবা মায়ের মুখে হাসি ফোটাতে টিউশনি করতেন। বন্ধুদের নিয়ে কোচিং সেন্টারও খুলেছিলেন। 5 আগস্ট বিজয় মিছিলে গিয়ে ঢাকা আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের কাছে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরদিন হাসপাতালে মারা যান কাইয়ুম। আমি বারে বারে বাধা দিলাম যে যাও না তুমি, বা বাইরে আজকে যায় না, আজকে দিন যা দেখো, আজকে তো বিজয় মিছিল শোনা যাইতেছে, আজকে তুমি যাও না। তো তারপরে কইলো যে না আমি নামাজটা পড়ে একটু দেখেই চলে আসলাম। গেলো শেষ সেইটুকুই, আর তো ফিরে আসলোই না। কিছুক্ষণ পরেই শুনলাম যে ওর মাথায় গুলি লাগছে। কান্দুম, ওর জন্য চিখার দিব না কি করুম, আমি দিশা হয়ে গেছি। আমার ছেলেরা নিঃসন্দেহভাবে যারা খুন করছে তাদের ফাঁসি হোক, আবার যিনি মরার আগে দেখে যেতে পারি। এমন প্রায় অর্ধশত ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এর আগে 18 জুলাই পৌর এলাকার গার্মেন্টস কর্মী অসুস্থ ঝুমুর বেগম ডাক্তারের কাছে যাওয়ার পথে তার উপর ছররা গুলি ও টিয়ারশেল পড়ে। ঘটনাস্থলেই নিহত হন ঝুমুর। তার 1.5 বছরের একটি সন্তান রয়েছে। বাচ্চারা যে দেখার মতন এরকমের কেউ সে সাহায্য করবে এরকম কোনো কিছু নাই। মামলা কোনো নিকেতন এগুলো করা হয় নাই, ভয়তে করি নেই, বিচারও পাই নাই এবং কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই। জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার দ্রুত বিচার চায় স্বজন হত্যার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত বছর আজকের এই দিনে ঢাকা সহ সারা দেশে কারফিউ জারি করে রাজধানীকে একখণ্ড গাজায় পরিণত করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ওই দিন শুধু রাজধানীর উত্তরাতে 11 জনকে হত্যা করা হয়। সারা দেশে নির্মমভাবে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ঝরে পড়ে 56টি তাজা প্রাণ, আহত হন 600-রও বেশি মানুষ। কারফিউ জারি করেও সেদিন ছাত্র জনতাকে দমাতে পারেনি আওয়ামী লীগ। কি ঘটেছিল সেদিন, চুম্বক অংশ তুলে ধরেছেন ওবায়দুল্লাহ মামুন। 18 জুলাই রাত থেকে সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা বা কমপ্লিট শাটডাউন। 19 জুলাই সকাল থেকে সারা দেশে কারফিউ জারি। আন্দোলন হবে কিনা তা নিশ্চিত ছিল না ছাত্র জনতা। আগের দিন সরকার থেকে ঘোষণা দেয়া হলো আন্দোলনে কোনো শিক্ষার্থী মারা গেলে দায় নেবে না সরকার। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবকই সন্তানদের বের হতে দেবে কিনা এমন দ্বন্দ্বে ছিলেন তারা।
সেদিন শিক্ষার্থীরা পরিবারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাষ্ট্রকে বেছে নিয়েছিল। সকাল থেকে রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় ছাত্র জনতা ও পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হচ্ছিল। রামপুরা বাজার এলাকা থেকেও আন্দোলনকারীরা এগিয়ে আসলে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। মুহূর্তেই পুরো এলাকায় রূপ নেয় রণক্ষেত্রে। সেদিন রামপুরায় হাসিনা বিরোধী আন্দোলনে যোগ দিয়ে এক চোখ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিমউদ্দিন। বলছিলেন 18 তারিখ থেকে ইন্টারনেট বন্ধ থাকায় কোনো ধরনের যোগাযোগ না করতে পারলেও 19 জুলাই যে যার জায়গা থেকে রাজপথে নেমে আসে। হাসিনা পতনে সবাই সেদিন দাঁড়িয়েছিল এক পথে, এক মতে। 19 তারিখে ওইভাবে তেমন কোনো নির্দেশনা ছিল না, কারণ সবকিছু বন্ধ করে দিছে, কারফিউ জারি করছে। তো এই অবস্থায় আমি দেখলাম 18 তারিখে আমরা যে মানুষগুলো আন্দোলনে গেছে, 19 তারিখে সেম মানুষগুলো আবার গেছে। কোনো নির্দেশনার প্রয়োজন পড়ে নাই বা কারোর মধ্যে কোনো ভয় নাই, শঙ্কা নাই, মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে। শুক্রবার জুমার নামাজের পরপরই রাজধানীর বসুন্ধরা গেটের সামনে গগন বিদারী স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে জনতার মিছিল। মুখে ছিল একটাই স্লোগান, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। ওই দিন আন্দোলনের সম্মুখ যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদুল ইসলাম বলছিলেন, পুলিশের ছোড়া রাবার বুলেটে বসুন্ধরা এলাকা পরিণত হয়েছিল এক খণ্ডে গাজায়। পিতামাতার কথাকে উপেক্ষা করে সেদিন পিতামাতা রাষ্ট্র দুটার মধ্যে রাষ্ট্রকে বেছে নেওয়া, এটা একটা বিশাল সিদ্ধান্ত ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য। তো বিকেলে টানা 2 বার হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস এবং রাবার বুলেট এবং গুলি ছোড়া হয়েছে। অসংখ্য অগণিত মেয়ে, ছেলেদের কথা আমি পড়ে বলছি, বিশেষ করে মেয়েদের, আমাদের বোনেরা টিয়ার গ্যাসের যে ঝাঁঝে এবং রাবার বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিল। একটা গাজা ছিল ওই দিনটা। এদিকে যাত্রাবাড়িতে সকাল থেকেই রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারীরা। রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে। দুপক্ষের মধ্যে থেমে চলে সংঘর্ষ। মহাখালীতেও আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে মোহাম্মদপুরে। একে অপরকে লক্ষ্য করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও ইটপাটকেল নিক্ষেপ করছে পুলিশ ও বিক্ষোভকারীরা। 19 জুলাই ঢাকার বাইরে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহাসড়ক বন্ধ করে আন্দোলনে নামেন ছাত্র জনতা। পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সেদিন বিভিন্ন থানায় হামলা চালায়। দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষে সারা দেশে সেদিন 56টি তাজা প্রাণ ঝরেছিল। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য জাতিসংঘ বাংলাদেশের পক্ষ থেকে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। স্মারকটিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন অফিসের কার্যক্রম। 3 বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। এ অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এ বিষয়ে হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজের সাথে সরাসরি সহায়তা বিনিময় করতে পারবে জাতিসংঘ। নতুন এই মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর আগে বাংলাদেশে ভলকার তুর্কের সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালেই এ বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দলসহ বিভিন্ন মহল এর বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে নির্বাচন যত দেরি হবে নৈরাজ্য তত বাড়বে। সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সাথে বসে দ্রুত নির্বাচন দেয়া। বিকেলে আশুলিয়ার শ্রীপুর বাস স্ট্যান্ড এলাকায় গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বাংলাদেশি বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ঢাকা জেলা সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ইন্টারনেট যাতে কোনো সরকার বন্ধ করতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী আইন সংস্কারের কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের অফিসিয়াল উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, স্টারলিংকের প্রতিটি ডিভাইস থেকে সরকার রাজস্ব আদায় করবে। এছাড়া দেশে পেপল স্ট্রাইপ আনার ব্যাপারেও কাজ চলছে বলে জানান। স্টারলিংক দেশের ক্রান্তিকালে ইন্টারনেট সচল রাখার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখবে বলে জানান স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন্ট রেয়ার। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল ইসলাম, স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, আইসিটি সচিব, বিটিআরসি চেয়ারম্যান, সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সহ খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। সনদ না হলে ঐক্যমত্য কমিশন দায়ী থাকবে, সালাউদ্দিন আহমেদের মন্তব্য। সামনে আরেকটি লড়াই আসছে, নাহিদ ইসলামের মন্তব্য। দেশ নিয়ে ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানে থানা হিসেবে সবচেয়ে বেশি শহীদ সাভারে, 1 বছর পার হলেও শুরু হয়নি বিচার প্রক্রিয়ার প্রাথমিক প্রক্রিয়াও। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠার চুক্তি, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অংশীজনের সাথে মতবিনিময়ের সুযোগ হলো বললেন তুর্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।